আসসালামু আলাইকুম, স্বাগত আজকে সন্ধ্যার বাংলাদেশে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ শিরোনাম। নতুন রাজনীতির মহিমায় ভাসছে দেশ, জয় পরাজয় ছাপিয়ে সম্প্রীতির অনন্য নজির। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অফিস খুলে মিলাদ দোয়া, পরে ভাঙচুর করে তালা দিল ছাত্রদল। ত্রয়োদশ সংসদে 236 কোটিপতি এমপি, কমেছে পেশাদার রাজনীতিবিদ। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি, বললেন সালাউদ্দিন। বগুড়া ছেড়ে ঢাকা 17 বেছে নিলেন বিএনপি প্রধান। প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের বিদায়ী সাক্ষাৎ। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। নতুন রাজনীতির মহিমায় ভাসছে দেশ, জয় পরাজয় ছাপিয়ে সম্প্রীতির অনন্য নজির। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অতীতে নির্বাচনের পরবর্তী সময়ে সহিংসতা ও প্রতিহিংসা সংস্কৃতি দেখা গেলেও এবারে চিত্র কিছুটা ভিন্ন এবং আলাদা। জয় পরাজয় ছাপিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মিষ্টি বিনিময়, কোলাকুলি এবং একে অপরের বাড়িতে গিয়ে দোয়া নেয়ার দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক সৌন্দর্য হিসেবে বেশ প্রশংসিত হচ্ছে। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগেই তিনি বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের বাসায় গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় তিনি প্রথমে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে এবং পরবর্তীতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। ডাক্তার শফিকুর রহমান একে জাতীয় রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। সবচেয়ে আবেগঘন দৃশ্যটি দেখা গেছে রাজধানী শাহিনবাগে। ঢাকা 14 আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান, ব্যারিস্টার আরমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম তুলির বাসায় হাজির হন। গাড়ি থেকে নেমেই তিনি তুলির মা হাজেরা খাতুনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তুলির মাও তাকে আব্বা বলে সম্বোধন করে দোয়া করেন এবং বলেন, আমার আব্বা আসছে, সৎলোক আসছে। সারা দেশেই বিজয়ী প্রার্থীরা পরাজিত প্রার্থীদের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে ভ্রাতৃত্বের বার্তা দিচ্ছেন। কুষ্টিয়া 3 থেকে জামায়াতের বিজয়ী প্রার্থী আমির হামজা জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকারকে মিষ্টি মুখ করান এবং কুষ্টিয়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। রাজশাহী 3 আসনে বিজয়ী বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন পরাজিত জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের বাসায় গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অন্যদিকে রাজশাহী 6 আসনে বিজয়ী আবু সাইদ চাঁদকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন পরাজিত জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। মৌলভীবাজার 3 আসন থেকে বিএনপির বিজয়ী প্রার্থী নাসের রহমান মিষ্টি ও ফুল নিয়ে পরাজিত প্রার্থী আব্দুল মান্নানের বাড়িতে হাজির হয়ে এলাকার উন্নয়নে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নোয়াখালী 4 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী মোহাম্মদ শাহজাহান এবং মেহেরপুর 1 আসনে জামায়াতের বিজয়ী প্রার্থী মোহাম্মদ তাজ উদ্দিন খান নিজ উদ্যোগে পরাজিত প্রার্থীদের বাড়িতেও কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টি মুখ করান। দিনাজপুর 2 থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়া চৌধুরী পিনাক রাতে পরাজিত জামায়াত প্রার্থী আফজালুল আনামের গ্রামের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজনৈতিক নেতাদের এই পরম সহিষ্ণু আচরণে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। নেটিজেনরা বলছেন, রাজনীতিতে জয় পরাজয় থাকবে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই হলো প্রকৃত গণতন্ত্রের পরিচয়। সাধারণ নাগরিকদের প্রত্যাশা, এই সৌজন্যের সংস্কৃতি কেবল নির্বাচন কেন্দ্রিক না থেকে আগামী দিনগুলোতে দেশের স্থায়ী রাজনৈতিক শিষ্টাচারে পরিণত হবে। ফেসবুকে মীর আওয়াল নামের একজন ব্যবহারকারী লিখেছেন, বিজয়ীর অহংকার নয়, বরং বিনয়ের একজন নেতাকে মহান করে। হবু প্রধানমন্ত্রী হয়েও তারেক রহমান সাহেব যেভাবে জামায়াত আমির এবং এনসিপি আহ্বায়কের বাসায় গিয়ে শুভেচ্ছা জানালেন, তা আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক। প্রতিহিংসার দেয়াল ভেঙে সম্প্রীতির এই সেতু টিকে থাকুক আজীবন। এক নতুন ভোরের অপেক্ষায় বাংলাদেশ। হাজী আকমল হোসেন লিখেছেন, কুষ্টিয়া থেকে রাজশাহী সর্বত্রই আজ মিষ্টি আর ফুলের সুবাস। জয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর গলায় মালা পরিয়ে দিচ্ছেন, একে অপরকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। এগুলো তো শুধু ছবি নয়, এগুলো সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। আমরা এমন এক বাংলাদেশ চেয়েছিলাম যেখানে ভোট শেষে আর ভয়ে ভয়ে লুকিয়ে
থাকতে হবে না। মনে হচ্ছে আমার ভোটটি সার্থক হয়েছে। আমরা নেতার পেছনে ঘুরি ঝগড়া করার জন্য নয়, সবাই মিলেমিশে দেশ গড়ার জন্য। দিনাজপুরে পিনাক চৌধুরী আর মেহেরপুরে তাজউদ্দিন সাহেবেরা আজ আমাদের বুকটা গর্বে ভরিয়ে দিলেন। এটাই আমাদের প্রিয় বাংলাদেশ, জয় হোক সম্প্রীতির। ফাহমিদা নামে লিখেছেন একজন যে ব্যারিস্টার আরমান যখন তুলিয়াপার মাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন তখন হাজেরা খাতুন বলছিলেন আমার আব্বা আসছে। বিশ্বাস করুন এই একটি বাক্যেই গত 53 বছরের রাজনৈতিক তিক্ততা ধুয়ে মুছে গেছে। জয় পরাজয় ক্ষণস্থায়ী, কিন্তু এই ভালোবাসা চিরস্থায়ী হোক। ভালোবাসা জিতুক, জিতুক বাংলাদেশ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অফিস খুলে মিলাদ দোয়া, পরে ভাঙচুর করে তালা দিল ছাত্রদল। পটুয়াখালীর দশমিনায় উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় খোলা 4 ঘন্টার ব্যবধানে ভাঙচুর করে আবারও তালাবদ্ধ করে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার 16 ফেব্রুয়ারি সকালের দিকে এই ঘটনা ঘটে। জানা যায় 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ভাঙচুর ও তালাবদ্ধ করে রাখা হয় উপজেলা আওয়ামী লীগের এই কার্যালয়টি। দীর্ঘদিন পর সোমবার সকাল 7টার দিকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে কার্যালয়টি খুলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। পরে প্রায় 4 ঘন্টা পর জাতীয়তাবাদী ছাত্র দলের দশমিনা উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশারের নেতৃত্বে কার্যালয়টির ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে আবারও তালাবদ্ধ করে ছাত্র দলের নেতাকর্মীরা। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের 17 বছরের যে উন্নয়ন হয়েছে তা কোনো সরকার আগামী দিনে করতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এই দেশে আবারও আসবেন এবং দেশের জনগণের উন্নয়নে কাজ করবেন। আমরা আজ উপজেলা আওয়ামী লীগের অফিস খুলে বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার পুনরায় টাঙিয়ে মিলাদ ও দোয়া করে মিছিল করেছি। আমরা শান্তির রাজনীতি চাই। দশমিনা উপজেলায় আওয়ামী লীগ সহ অন্যান্য দলের মধ্যে কোনো বিরোধ নেই। উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবুল বাশার বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারা চোরের মতো উপজেলা আওয়ামী লীগের অফিস খুলেছে। এতে করে দশমিনার ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ওই অফিস পুনরায় তালাবদ্ধ করেছে। ত্রয়োদশ সংসদে 236 কোটিপতি এমপি, কমেছে পেশাদার রাজনীতিবিদ। ত্রয়োদশ জাতীয় সংসদে 79.46% সদস্য কোটিপতি বলে জানিয়েছে টিআইবি। সংস্থাটির হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ বলছে নির্বাচিত এমপিদের মধ্যে 236 জন কোটিপতি এবং 13 জন শত কোটিপতি। সোমবার রাজধানীর মাইদা সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন 209 জন বা 70% সদস্য। সংসদ অপেক্ষাকৃত তরুণ এবং 84.83% সদস্য স্নাতক, স্নাতকোত্তর বা ঊর্ধ্ব ডিগ্রিধারী। পর্যবেক্ষণে উঠে এসেছে অর্ধেক এমপির দায় বা ঋণ আছে। সদস্যদের মোট দায়ের পরিমাণ 11,356 কোটি টাকা, যা বিগত 4 সংসদের তুলনায় সর্বোচ্চ। পেশাগত দিক থেকে ব্যবসায়ী পেশা সদস্যই সবচেয়ে বেশি, প্রায় 60%, যদিও আগে সংসদের তুলনায় এই হার কিছুটা কমেছে। তবে পেশায় রাজনীতিবিদের সংখ্যা সবচেয়ে কমে গেছে। টিআইবি জানায় 99% প্রার্থী আচরণবিধির কোনো না কোনো বিধান লঙ্ঘন করেছেন। প্রচারণা ব্যয়ের সীমা অনলাইন ও অফলাইনে ব্যাপকভাবে অতিক্রমের অভিযোগ পাওয়া গেছে, যেখানে শীর্ষে বিএনপি, স্বতন্ত্র, জামায়াতের প্রার্থীরা। সংস্থাটি বলছে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হলেও আচরণবিধি প্রতিপালনে ঘাটতি, অর্থ, ধর্মের প্রভাব এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ উদ্বেগজনক। নারী প্রতিনিধিত্ব নেমে এসেছে 2.36%, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার 16 ফেব্রুয়ারি বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট আছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। সেই হিসেবে মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি। সংস্কার পরিষদের শপথ নিয়ে তিনি বলেন, বিদ্যমান সংবিধানের সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার নেই সিইসির। যদি সেটি সংবিধানে ধারণ করা হয়, সংবিধান সংশোধন হয় এবং কে শপথ পাঠ করাবে তা নির্ধারিত হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ হতে পারে। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে সব বিভাগেই চ্যালেঞ্জ আছে। অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসা সহ সব ব্যবস্থা ভেঙে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2 আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে আইন অনুযায়ী একাধিক আসন ধরে রাখার সুযোগ না থাকায় তিনি বগুড়া 6 আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা 17 আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। সোমবার 16 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ইসি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচন কমিশনের ফলাফল বলছে ঢাকা 17 আসনে তারেক রহমান পেয়েছেন ৭২,৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। ৪,৩৯৯ ভোটের ব্যবধানে এই আসনে জয়ী হন তিনি। এই আসনে মোট ৩,৩৩,৮১৩ জন ভোটারের মধ্যে ১,৪৭,৮৮৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যদিকে বগুড়া ৬ আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২,১৬,২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭,৬২৬ ভোট। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হলে গেজেট প্রকাশে ৩০ দিনের মধ্যে তাকে লিখিতভাবে জানাতে হয় তিনি কোন আসনটি রাখতে চান। আরপিওর ১৯-২ ধারা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে সংশ্লিষ্ট আসনগুলো শূন্য ঘোষণার বিধান আছে। সেই নিয়ম মেনেই তারেক রহমান ঢাকা 17 আসনটি রাখার এবং বগুড়া ৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্যটি জানান। বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু। এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। সোমবার ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ নয়া দিগন্ত সহ বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মালদ্বীপ সহ ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই শপথ অনুষ্ঠানে সরাসরি মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু অংশ নেবেন বলে নিশ্চিত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এই শপথ অনুষ্ঠানকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিদেশি রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন সরকারের প্রতি আস্থার প্রতিফলন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২৩ সালের ১৭ নভেম্বর থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু দেশটির ৮৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দিয়ে আসছেন। সম্প্রতি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন বার্তা দিয়ে দুই দেশের সম্পর্কে আরো গভীর করার আশাবাদ ব্যক্ত করেছেন। প্রসঙ্গত রাজধানী ঢাকা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 10টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে শপথ নেবেন। পরে বিকেল 4টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য দেশের মধ্যে আছে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। এরই সাথে শেষ করব আজকের সন্ধ্যার বাংলাদেশ। তার আগে শিরোনামগুলো আরো একবার। নতুন রাজনীতির মহিমায় ভাসছে দেশ, জয় পরাজয় ছাপিয়ে সম্প্রীতির অনন্য নজির। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অফিস খুলে মিলাদ দোয়া, পরে ভাঙচুর করে তালা দিল ছাত্রদল। ত্রয়োদশ সংসদে ২৩৬ কোটিপতি এমপি, কমেছে পেশাদার রাজনীতিবিদও। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি, বললেন সালাউদ্দিন। বগুড়া ছেড়ে ঢাকা 17 বেছে নিলেন বিএনপি প্রধান। প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের বিদায়ী সাক্ষাৎ। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।